আসসালামু আলাইকুম। আলিফ ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আলিফ ইংলিশ কেয়ারে আপনাদের সাথে আছে আমি আলিফ মাহমুদ উৎস। তো আলিফ ইংলিশ কেয়ারে আমরা ন্যারেশন টপিক্সটা করাচ্ছিলাম। ন্যারেশন টপিক্সে আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছি, আমাদের প্রথম ভিডিওতে পেয়ে যাবেন। সেকেন্ড পার্টে আজকে আমরা ন্যারেশনের বাকি অংশটুকু অর্থাৎ সেন্টেন্সের ন্যারেশন এবং কিছু ওয়ার্ডের পরিবর্তন এগুলো নিয়ে আলোচনা করব। আসুন কিছু ওয়ার্ড অর্থাৎ ন্যারেশনে কিছু ওয়ার্ড, অ্যাক্টিভ ইনডাইরেক্ট ন্যারেশনে কিছু যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো ডাইরেক্ট ন্যারেশন করতে গেলে, ডাইরেক্ট ন্যারেশনে যে ওয়ার্ডগুলো থাকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কী কী ওয়ার্ডগুলো পরিবর্তন হয় সেই ওয়ার্ডগুলো আমরা এখন পরিবর্তন সম্পর্কে জেনে নিব। আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। ন্যারেশনে কি আমরা আগে বলেছিলাম ন্যারেশনে কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়। তার মধ্যে কিছু ওয়ার্ডের পরিবর্তনের মধ্যে দেখেন, আমরা ডাইরেক্ট ন্যারেশনে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে দেন লিখতে হয়। যদি ডাইরেক্ট ন্যারেশন টু নাইট, টুডে অথবা টু নাইট থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট ডে, টুডের পরিবর্তে দ্যাট ডে, টু নাইটের পরিবর্তে দ্যাট নাইট লিখতে হয়। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, যে কোনো একটা লিখতে পারেন। আপনি ইচ্ছা চাইলে দ্য নেক্সট ডেও লিখতে পারেন, দ্য ফলোয়িং ডেও লিখতে পারেন। হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, দাস থাকলে থ্রো, কাম থাকলে গো। এছাড়া আরও অনেক রয়েছে যেগুলো আমরা সংক্ষিপ্ত জাস্ট কি জাতীয় ওয়ার্ডগুলো পরিবর্তন হয় আপনার সেই জন্য জাস্ট একটু ধারণা দিচ্ছি। আপনারা আরও কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো একদম মুখস্থ করে নেবেন। ওকে, তো এখন সেন্টেন্সের ন্যারেশন। সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা শুরু করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাবে সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন করতে হয় সেই ন্যারেশন করার রুলস বা নিয়মগুলো আমরা দেখে নেব। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত আমরা পৃথিবীতে যে সকল কথাগুলো আমরা সহজ ভাষায় বলে থাকি সেগুলো সবগুলোই কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অন্তর্গত। ফার্স্ট অফ অল দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার নিয়ম। Assertive sentence a narration করার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কীভাবে ন্যারেশন করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু পরিবর্তন হয়। আমরা বেসিক যে রুলস সেগুলো আমরা ফার্স্ট ভিডিওতে পেয়ে যাওয়ার, ফার্স্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর পার্ট টুতে আজকে ভিডিওতে আমরা যে সেন্টেন্সগুলোতে যে ফর্মুলা বা একটা ইন্ডিভিজুয়াল যে রুলসগুলো থাকে সেই রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু ইন্ডিভিজুয়াল রুলস রয়েছে, সেগুলো আমরা একটু দেখি। সেই টু থাকলে কি বসবে? টোল্ড। সাইড থাকলে সাইড। শেষ থাকলে টেলস। শেষ টু থাকলে টেলস, শেষ থাকলে শেষ। সাধারণত রিপোর্টিং ভার্বের যে সেই টু বা শেষ থাকে সেগুলো পরিবর্তন। যদি সেই টু থাকে তাহলে টোল্ড বলবে, যদি সেইট থাকে সেইট বলবে। শেষ টু থাকলে টেলস, শেষ থাকলে শেষ। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার এখানে সেই টুর পরিবর্তে আমরা যে টোল্ড না বসিয়ে শুধু সেই টু বসাই তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার এখানে টোল্ডের পরিবর্তে সেই টুও লিখতে পারেন। একটা কথা মনে রাখবেন, এখানে সেইটের পরে টু বসলো, টোল্ডের পরে টু বসলো না কেন? হ্যাঁ, কথাটা হচ্ছে টেল ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টেল ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। এই কারণে ট্রানজিটিভ ভার্বের পরে টু বসেনি, কিন্তু সেই অর্থাৎ সেই, এই সেইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যে কারণে এরপরে টু বসেছে। ওকে, তাহলে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখে নিতে পারেন, নোটেবে না এমবি টেল ট্রানজিটিভ ভার্ব, তাই টু বসে না, কিন্তু সে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, তাই টু বসে।
ওকে, একটু লক্ষ্য করেন, এর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সে কারণে টেলের পরে কখনো টু বসবে না। আর সে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যে কারণে এই সের পরে আমরা টু বসিয়েছি। এখন এটা হচ্ছে 1 নম্বর রুলসে গেল। 2 নম্বর রুলসটা কি? কমা অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসবো। কমা অথবা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বলবে, লিঙ্কার হিসাবে দ্যাট বলবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বর রুলসে সেই টুর পরিবর্তে টোল্ড অথবা সেই টু, সেইডের পরিবর্তে সেইড, সেসের পরিবর্তে টেলস, সেসের পরিবর্তে সেস। আর টেলের পরিবর্তে এখানে সেই টুর পরিবর্তে টোল্ড বসবে কেন? টোল্ড টু বলবে না কেন? কারণ টেল ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেখানে টু বসবে না। আর সে ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, সে কারণে টু বসবে। আর কমা ইনভার্টেড 2 নম্বর রুলসে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল, Ucho said to me, I have finished the work. দেখেন এই সেন্টেন্সটা কি বলা হচ্ছে? উৎস said to me, I have finished the work। অর্থাৎ উৎস said to me এটা হচ্ছে কি? আমার রিপোর্টিং ভার্ব। I have finished the work এটা কি? রিপোর্টেড স্পিচ। ভালো করে লক্ষ্য করেন, আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচটাকে আমাকে করতে হবে পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে দেখেন আমরা যদি পরিবর্তন করি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে পরিবর্তন করে কি হবে? সেই টুর পরিবর্তে আমরা কি বসাবো? দেখেন কই উৎস, এই যে এখানে সেই টু রয়েছে, আপনারা এখানে সেই টু বসাইতে পারেন, টোল্ডও বসাইতে পারেন। আমরা এখানে টোল্ড বসাবো, টোল্ড মি, এটুকুর কাজ শেষ। এই সেই টুর পরিবর্তে আমরা কি বসালাম? টোল্ড বসালাম। ওকে, এখন এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে চেয়েছি, তাহলে লিঙ্কার হিসেবে কি বসাবেন? দ্যাট বসাইলাম। এখন দেখেন আমাকে পার্সনের পরিবর্তন করতে হবে। ওই যে ফার্স্ট ভিডিওতে দেখবেন পার্সনের পরিবর্তন করতে হয়, 4টা জিনিসের পরিবর্তন করতে হয় ন্যারেশনের ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে পার্সনের পরিবর্তন। দেখেন এখানে ফার্স্ট পার্সন রয়েছে, আমরা বলেছিলাম ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো ফার্স্ট পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন এখানে সাবজেক্টকে উৎস, ফার্স্ট পার্সন কাকে মডিফাই করবে? উৎসকে মডিফাই করবে। আর থার্ড পার্সন যদি থাকে কোনো কিছুতে, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আই মডিফাই করবে কে? উৎসকে। তাহলে ফার্স্ট পার্সন যদি উৎসকে মডিফাই করে, দেখেন উৎস সেই টু মি, উৎস আমাকে বললো যে, কি বললো? যে দ্যাট। তাহলে এখানে যেহেতু উৎস রয়েছে, তাহলে উৎস প্রোনাউন কি? হি। যেহেতু উৎস ছেলে হিসাবে ধরেছি, সেজন্য উৎসকে আমরা হি ধরবো। তো সে টোল্ড মি দ্যাট হি, এখানে দেখেন হ্যাভ রয়েছে, হ্যাভ ফিনিশ। তাহলে আমরা যেহেতু এটা পাস্ট ফর্ম রয়েছে, এটাকে আমার ফার্স্ট ফর্মে রূপান্তর করতে হবে। কি করতে হবে? হি হ্যাড ফিনিশড রয়েছে, ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে আমরা সেই টুর পরিবর্তে টোল্ড বসিয়েছি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসিয়েছি। আর এখানে টেন্সের পরিবর্তন, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, ফার্স্ট ফর্মে রূপান্তর করেছি। তাহলে ইনডাইরেক্ট ফর্মটা, ডাইরেক্ট ফর্ম কি রয়েছে? উৎস said to me, I have finished the work। ইনডাইরেক্ট ফর্ম কি হবে? উৎস told me that, উৎস আমাকে বললো যে he had finished the work, অর্থাৎ উৎস বলল যে সে কাজটি কমপ্লিট করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এবার আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করে নেব। যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করি, তাহলে ইন্ট্রোগেটিভ মানে কি? কোনো যে সেন্টেন্স দ্বারা জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয়, সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ জিজ্ঞাসাসূচক বাক্য বা প্রশ্নসূচক বাক্য। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে ন্যারেশন করবো? দেখেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভের মধ্যে কিছু বেসিক ফর্মুলা রয়েছে। যেমন আমরা কি সেইড অথবা সেইড টুর পরিবর্তে কি বসাবো?
আক্সড, আক্স বসাবো। আবার যে সেস, সেস অথবা সেস টু থাকে তার পরিবর্তে কি বসাবো, আক্স বসাবো। এবং ইনভার্টেড কমা, কমা এটা হচ্ছে নাম্বার 1 রুলস। নাম্বার 2 রুলস হচ্ছে কমা, কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসবে, ইফ, ইফ বসবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় বলবে। হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেটা ডব্লিউএইচ ওয়ার্ড বলবে। তার আগে আমরা বলে দিই ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত স্ট্রাকচারটা 2 ধরনের হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। যে সকল সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেই সকল সেন্টেন্সের কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বসাবো। আর যে সকল সেন্টেন্স ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে সেই সকল সেন্টেন্স কমা ইনভার্টেড কমার পরিবর্তে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি বলবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবেন। এক্সাম্পল, he said to me, are you kidding? কিডিং মি? দেখেন সে আমাকে বলছে যে আর ইউ কিডিং মি। মনে করেন একটা মা আর একটা ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে মা আর ছেলের মধ্যে একটা রাগারাগি কোয়ারেলিং ঝগড়া সৃষ্টি হয়েছে। তখন ছেলেটা মাকে বলতেছে তুমি কি সত্যি আমাকে জন্ম দিয়েছিলে? সেই কথা থেকে একটা সেন্টেন্স আমরা উদ্ভূত করলাম। দেখেন হি সেড টু মি, আমাদের রিপোর্টিং ভার্বটাকে হি সেড টু মি, আর রিপোর্টের স্পিচটাকে আর ইউ কিডিং মি। দেখেন সেন্টেন্সের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। এই চিহ্নটা দেখে আমরা বলতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়াও আরেকটা কি দেখেন বি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, তো এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখন যদি আমরা ডাইরেক্ট নারেশনটাকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে করতে হবে, এই উপরের রুলস অনুযায়ী আমরা করবো। দেখেন ফার্স্ট অফ অল কী রয়েছে, সেইড বা সেইড টু, এখানে কি রয়েছে সেইড টু রয়েছে, তাই না? তাহলে আমরা কি বসাবো, আস্কড বসবে। তাহলে কী হবে, হি আস্কড, আস্কড তারপরে কি মি। এখন এই যে কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা পরিবর্তে আমরা কি বসাবো, ইফ বসাবো অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। এখন একটা কথা আমি বলেছি, আগেই বলেছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বলবে, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কি বলবে, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বলবে। কিন্তু এখানে আমাকে কি দিয়ে শুরু হয়েছে দেখেন, আরটা কি, আরটা অক্সিলারি ভার্ব না? হ্যাঁ, আরটা অক্সিলারি ভার্ব, তাহলে এখানে আমাকে ইফ বলবে। তাহলে হি আস্কড মি ইফ। এই বাক্যের সাবজেক্টকে ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে ইউ সেকেন্ড পারসন, আমাদের পারসন পরিবর্তন নিয়ম কি সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সেকেন্ড পারসন দেখেন এখানে সেকেন্ড প্লেস অবজেক্টকে মি, যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে বসবে তাহলে সাবজেক্ট মি সাবজেক্টিভ ফর্ম, ওই যে আমরা একটা চার্টে লিখে দিয়েছিলাম। আপনারা যদি আমার প্রোনাউনের ক্লাসটা করেন তাহলে বুঝতে পারবেন ওই চার্টের মধ্যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম লিখে দেওয়া আছে। তাছাড়াও ন্যারেশনের ক্লাসের মধ্যেও দেওয়া আছে, ওইগুলো একটু ফলো করে নেবেন। তো ইফ, তাহলে আই মি সাবজেক্টিভ ফর্ম আই। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে পাস্ট টেন্সে রয়েছে, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এখানে পাস্ট টেন্সে থাকার দরুন আমাকে এখানেও পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে কি এখানে আর রয়েছে, আয়ের পরে কি বসবে, ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ। তারপর এখন দেখেন কিডিং, এই সাবজেক্ট আর ভার্বে কাজ করে দিয়েছে, এখন কিডিং, কিডিং, আই ওয়াজ কিডিং। এখন মি, এখন আমার মিটা কি হিসেবে রয়েছে, অবজেক্ট হিসেবে রয়েছে। মি কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের অবজেক্ট। তাহলে ফার্স্ট পারসন কোন প্লেস অনুযায়ী ধরে, ফার্স্ট প্লেস, অর্থাৎ এখানে ফার্স্ট প্লেসকে রয়েছে এই হি না, এই যে এই হিটা না, হি ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন এখানে কি, মি অবজেক্টিভ ফর্ম, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম। শেষ। তাহলে কি হবে অ্যান্সারটা,
হি said to me, are you kidding me? সে বলল যে তুমি কি আমাকে জন্ম দিয়েছিলে? হি asked me, দেখেন said টুর পরিবর্তে আমরা asked বসাইলাম, তারপর মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, কারণ এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরে সাবজেক্ট সেন্টেন্স অনুযায়ী দেখেন এখানে সাবজেক্ট পার্সনে পরিবর্তন করবো, পার্সন এখানে সেকেন্ড পার্সন রয়েছে, সাবজেক্ট সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী এখানে অবজেক্ট মি, তাহলে মি সাবজেক্টিভ ফ্রম আই। তা এখানে পাস্ট টেন্সে রয়েছে, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্স করলে এখানে কি হবে ওয়াজ। তারপরে কিডিং, এখানে মি রয়েছে অবজেক্ট ফার্স্ট পার্সনের অবজেক্ট, আইয়ের অবজেক্ট মি রয়েছে। তাহলে এখন ফার্স্ট পার্সনের অবজেক্ট সবসময় পরিবর্তন হয় ফার্স্ট প্লেস, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট হি রয়েছে, হি অবজেক্ট কি হিম, তাহলে আনসারটা কি হবে? হি আস্কড মি ইফ আই ওয়াজ কিডিং হিম। সে জিজ্ঞাসা করলো যে আমি তাকে জন্ম দিয়েছিলাম নাকি। ওকে, আরেকটা বিষয়, আমি যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করবো তখন রিপোর্টেড স্পিচটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখব ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা এক্সাম্পল দেখো। He said to me, where are you going? Where are you going? He said to me, where are you going? এখানে দেখেন he said to me, এটা কি আমাকে রিপোর্টিং ভার্ব। where are you going, এটা কি রিপোর্টেড স্পিচ। তো he said to me, where are you going, এই বাক্যটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে চাই তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের সেই টু রয়েছে, তাই না? সেই টুর পরিবর্তে আগের নিয়ম অনুযায়ী আমরা কি বসাবো? আস্কড, তারপরে মি, এখন কমা ইনভার্টেড কমা, বলেছিলাম না ডব্লিউ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় ঠিক এটার মতো অক্সিলিয়ারি ভার্ব ইফ বসবে, কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, তাহলে কি ওই সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বলবে। তাহলে হোয়ার, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো? হোয়ার বসলো। এখন কি নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসবে। দেখেন এই বাক্যের সাবজেক্টকে ইউ, সেকেন্ড পার্সন, ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী সাবজেক্টটা পরিবর্তন হবে। এখানে সেকেন্ড প্লেস কে রয়েছে? মি, তাহলে মি সাবজেক্টিভ ফ্রম আই। ক্লিয়ার তো এটুকু? হ্যাঁ। এখন দেখেন এটা পাস্ট ফর্মে রয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করি, তাহলে কি ওয়াজ, আই ওয়াজ, তারপর এক্সটেনশন গোয়িং, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়ার আই ওয়াজ গোয়িং, আমি কোথায় গিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। আসলে বলুন তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝাবে, সেইটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা সবাই জানি, ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? দুইভাবে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সটা। কি? নাম্বার 1 লেট দিয়ে শুরু হবে, নাম্বার 2 মূল ভার্ব দিয়ে শুরু হবে। অর্থাৎ কোনো রিপোর্টেড স্পিচ যদি লেট দ্বারা অথবা মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা, এবং সেই সেন্টেন্সটা যদি আদেশ অথবা উপদেশ অথবা অনুরোধ অথবা প্রস্তাব বোঝায় তাহলে কি বসাবো আমরা? ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ন্যারেশন পরিবর্তন করব। ওকে, বোঝা গিয়েছে? তো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে একটু জানবো। অন্যান্য ন্যারেশনের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সেও ন্যারেশন পরিবর্তন করার কিছু বেসিক নিয়ম রয়েছে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু একটু বেশি রয়েছে, যদি সেই টু থাকে অর্ডার বসবে, সেই টুর পরিবর্তে কি বসবে? রিকোয়েস্ট বসবে, সেই টুর পরিবর্তে প্রপোজ বসবে, অর্ডার, রিকোয়েস্টেড, প্রপোজ, সেই টুর পরিবর্তে ফরবিড বসবে, সেই টুর পরিবর্তে কমান্ড বসবে। এখন কোনটা কোথায় বসবে এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। যদি কোনো আদেশ বোঝায়
আদেশ প্রদান করলে সেক্ষেত্রে কি বলবো? অর্ডার বলবে। যদি কোনো অনুরোধ প্রদান করে, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বলবে। যদি কোনো প্রস্তাব বোঝায় প্রপোজ বলবে। যদি কোনো নিষেধ বোঝালে ফরবিড বলবে। আর কমান্ড, একটা জিনিস হয়তো বা আপনারা লক্ষ্য করেছেন, অর্ডার মানেও আদেশ, কমান্ড মানেও আদেশ। এখন কোনটা কোথায় বলবো? হ্যাঁ, যদি আমরা জনসাধারণ আমজনতার কথায় যদি কোনো আদেশ করা হয় সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করব। আর যদি কোনো সেনাবাহিনী অর্থাৎ কোনো আপনি বলতে পারেন সামরিক বাহিনী কোনো অর্ডার বসালে সেক্ষেত্রে আমরা কি বসাবো? কমান্ড বসাবো। সামরিক বাহিনীর আদেশের ক্ষেত্রে সামরিক বাহিনীর আদেশ, অর্থাৎ সামরিক বাহিনী যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসাবো? কমান্ড বসাবো। ওকে, আর এটা হচ্ছে নাম্বার 1 রুলস। নাম্বার 2 রুলসটা কি? রুলস নাম্বার 2, কমা অথবা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বলতে? টু বলবে। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। তাহলে আমরা কি দেখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার নিয়মটা কি? সেই টু পরিবর্তে আমরা কয়েক ধরনের ওয়ার্ড বসাইতে পারবো। তার মধ্যে সেই টুর পরিবর্তে অর্ডার, সেই টুর পরিবর্তে রিকোয়েস্ট যদি অনুরোধ বোঝায়, আদেশ বোঝালে অর্ডার, প্রপোজটা বোঝালে প্রপোজড, ফরবিড নিষেধ বোঝালে ফরবিড। এবং সামরিক বাহিনীর কোনো, সামরিক বাহিনী বলতে বিমান বাহিনী হতে পারে, নৌবাহিনী হতে পারে এবং আর্মি অর্থাৎ সেনাবাহিনী হতে পারে। সেক্ষেত্রে কি? কমান্ড বলবে। আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বলবে। একটা কথা মনে রাখবেন, আমরা আগে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স দু ধরনের হতে পারে, একটা লেট দ্বারা শুরু, একটা মূল ভার্ব দ্বারা শুরু। যদি সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়, রুলস নাম্বার 3, সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং প্রস্তাব বোঝায় তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কি? ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু না বসিয়ে দ্যাট বসাবো। দ্যাট প্লাস দ্যাট বুঝবে প্লাস উই অথবা দে প্লাস শুড। শুড বসানোর পরে নিয়ম অনুযায়ী, আমরা ন্যারেশনের নিয়ম অনুযায়ী ন্যারেশনটা পরিবর্তন করব। তাহলে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার ক্ষেত্রে তিনটা রুলস রয়েছে। একটা রুলস সেই টুর পরিবর্তে এই ওয়ার্ডগুলো বসবে। 2 নম্বর রুলস কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বলবে। কিন্তু যদি সেন্টেন্সটি লেট দ্বারা অথবা শুরু হয় এবং প্রস্তাব বোঝায়, সেন্টেন্সটি প্রস্তাব বোঝাবে অথবা লেট দ্বারা শুরু হবে যদি, তাহলে কি এই স্ট্রাকচার ফলো করতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তার প্লাস সাবজেক্ট হিসেবে উই বসাতে হবে অথবা দে বসাতে হবে, প্লাস শুড প্লাস এক্সটেনশন অর্থাৎ পরবর্তী অংশ ন্যারেশনের নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তন করব। যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। He said to me, do the sum. দেখেন, he said to me, সে আমাকে বললো যে do the sum। এখানে said to me এটা কি? রিপোর্টিং ভার্ব do the sum, রিপোর্টেড স্পিচ, তাই না? এখন রিপোর্টেড স্পিচ কি মূল ভার্ব দ্বারা শুরু হবে অথবা লেট দ্বারা শুরু হলে সেটা আমরা কি বোঝাবো? সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন ডু এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের এটা কি বোঝায়? ডু দ্য সাম, অঙ্কটি করো। এটা আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে না নিষেধ বোঝাচ্ছে? নিঃসন্দেহে এটা আদেশ করছে, অঙ্কটা করতে বলছে, এটা আদেশ করা হচ্ছে। তাহলে আদেশ বোঝালে আমরা কি বুঝলাম? অর্ডার বলবে। তাহলে এখানে দেখেন সেই টু রয়েছে, সেই টু পরিবর্তে আমরা কি বসাবো? অর্ডার। হি অর্ডার মি।
যেহেতু অর্ডার, তাহলে সাধারণত নিয়ম অনুযায়ী কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু, অর্ডার্ড মি টু। এখন সাবজেক্ট বলবে, সাবজেক্টকে এই সাধারণত এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তাই না? তাহলে হি অর্ডার্ড মি টু ডু দ্য সাম। এখানে দেখেন এখানে পাস্ট ফর্ম রয়েছে, তাই না? এখানে পাস্ট ফর্ম থাকায় আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটা কি পাস্ট ফর্ম পরিবর্তন করতে হবে? না, পরিবর্তন করতে হবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের অবশিষ্ট অংশটা পরিবর্তন হবে না। অর্ডার্ড মি টু, কারণ কি পরিবর্তন না হওয়ার কারণ কি? দেখেন ভার্বের আগে টু, ইনফিনিটিভ ফর্ম। টুর আগে কখনো ভার্ব, টুর পরে কি কখনো ভার্বের অন্যরূপ বসতে পারে? কখনো না। অবভিয়াসলি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে। তাহলে টু ডু দ্য সাম এক্সটেনশন। ইজি না? অনেক ইজি। দেখেন সেই টুর পরিবর্তে অর্ডার বসলো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসলো, বাকি অংশ অনেক ইজি, তাই না? হ্যাঁ, এখন যদি আপনারা একটা লেট দ্বারা এক্সাম্পল বুঝেন তাহলে আপনার কাছে আরও অনেক ইজি মনে হবে। ন্যারেশন অনেকের কাছে সেই আহা প্যাচের জিনিস মনে হয়, জিলাপি প্যাচের মতো প্যাচ, কিন্তু ন্যারেশন অনেক একটা ইজি টপিক্স। আপনারা দেখলে আপনার কাছে ইজি হয়ে যাবে। দেখেন এক্সাম্পল দেখেন, he said to me, let us prevent COVID-19 ভাইরাস। দেখেন হি সেড টু মি, সে আমাকে বলতেছে, কি বলতেছে? লেট আস প্রিভেন্ট কোভিড-19 ভাইরাস। চলো আমরা কোভিড-19 ভাইরাসটা প্রিভেন্ট করি। অর্থাৎ সেড টু মি, এটা কি আমার রিপোর্টিং ভার্ব। আর লেট আস প্রিভেন্ট কোভিড-19 ভাইরাস রিপোর্টেড স্পিচ। তাহলে দেখেন এখানে কি দ্বারা শুরু হয়েছে? লেট দ্বারা শুরু হয়েছে। মনে রাখবেন আমরা ফার্স্টে বলছি দুই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের শুরু হতে পারে, লেট দ্বারা, মূল ভার্ব দ্বারা। তাহলে এখানে লেট দ্বারা শুরু হয়েছে। ইভেন লেট দ্বারা শুরু হলে আমরা কি একটা রুলস লিখে দিয়েছিলাম, কি রুলসটা হচ্ছে দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বলবে, প্লাস সাবজেক্ট হিসেবে উই অথবা দে, প্লাস শুড, প্লাস ন্যারেশনের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, তাহলে আমরা এটা দেখি। যেহেতু তাহলে কি এটা যেহেতু কি প্রস্তাব বোঝাচ্ছে না, এটা প্রস্তাব বোঝার নিয়ম অনুযায়ী এখন কি বসবে? প্রপোজড। সেই টুর পরিবর্তে আমরা কি বসাবো? প্রপোজড। হি প্রপোজড মি। তাহলে কি কমা ইনভার্টেড কমার পরিবর্তে একটা স্পেসিফিক স্ট্রাকচার দিয়েছিলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী দ্যাট। ওকে, এখন দ্যাট এখানে রয়েছে আজ অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম আজ থাকার কারণে ওখানে সাবজেক্ট ছিল দে এবং উই, সেখানে এখানে আমরা উই লিখব। তাহলে হি প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব দিল যে আমরা শুডের পরে যা আছে তাই, প্রিভেন্ট কোভিড-19 ভাইরাস। প্রিভেন্ট, আমরা জানি শুডের পরে সবসময় শুড একটা মডাল ভার্ব, শুডের পরে সবসময় ভার্ব ওয়ান ফর্ম বসে। প্রিভেন্ট কোভিড-19 ভাইরাস। তাহলে একটু লক্ষ্য করেন আমরা সেই টু পরিবর্তে কি বসালাম? প্রপোজ বসালাম। কমা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট। আর এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দে অথবা উই, সেই হিসাবে সাবজেক্ট বসালাম উই। আর স্ট্রাকচার অনুযায়ী শুড এবং পরবর্তী অংশ দেখেন প্রিভেন্ট, শুডের পর ন্যাশনাল নিয়ম অনুযায়ী প্রিভেন্ট কোভিড-19 ভাইরাস। ক্লিয়ার? আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। অপটেটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে সেই সেন্টেন্সটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। তো অপটেটিভ সেন্টেন্সে দেখেন, অপটেটিভ সেন্টেন্স কি? ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। ওই অন্যান্য সেন্টেন্সের ন্যারেশনের মতোই অপটেটিভ সেন্টেন্সে কিছু বেসিক ফর্মুলা রয়েছে। সেই টুর পরিবর্তে উইশ বলবে। উইশ কখন বলবে? যদি ইচ্ছা প্রকাশ করে। ইচ্ছা প্রকাশ করলে উইশ বলবে। সেই টু কখন? সেই টু পরিবর্তে প্রে বলবে। আমরা প্রেড ফরও বসাইতে পারি, প্রেডও বসাইতে পারি। এখন কোন ক্ষেত্রে প্রেড বলবে? প্রার্থনা বোঝালে। কি বোঝালে? প্রার্থনা বোঝালে আমরা প্রেড বা প্রেড ফর বোঝাবো। এবং নাম্বার টু রুলস নাম্বার 2, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে হি সেড, সে আমাকে বলল
মে ইউ বি হ্যাপি। সেই মে ইউ বি হ্যাপি, সে আমাকে বললো তুমি সুখী হও। দেখেন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা তার মনের ইচ্ছা বোঝাচ্ছে না কি প্রার্থনা বোঝাচ্ছে? অবশ্যই এটা দ্বারা কি বোঝাচ্ছে? তুমি সুখী হও, সে উইশ করছে, আমাকে প্রার্থনা করে, আমাকে তার মনের ইচ্ছাটা প্রকাশ করছে। এক্ষেত্রে আপনি বলতে পারেন এটা প্রার্থনা বোঝে, সৃষ্টিকর্তার কাছে যদি প্রার্থনা করে সেক্ষেত্রে আপনি প্রেড বা প্রেড ফর বসাতে পারেন। হ্যাঁ, আপনি এখানে প্রেড ফর বসাতে পারেন যদি এটা প্রার্থনা হিসেবে আপনি কল্পনা করেন, কিন্তু এটা মূলত আমরা মনের ইচ্ছা প্রকাশ করবো, উইশ প্রকাশ করবো। তুমি সুখী হও, আমি তোমাকে মন থেকে বললাম তুমি সুখী হও। এক্ষেত্রে আমরা কি এটা প্রার্থনা, মনের ইচ্ছা প্রকাশ করবো। সে কারণে আমরা এই সেইডের পরিবর্তে বা সেইড টুর পরিবর্তে কি বসাবো? উইশড বসাবো। হি উইশড। এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। হি উইশ দ্যাট। হি উইশ দ্যাট, সে মনে ইচ্ছা করলো যে, বা সে প্রকাশ করলো যে, কি প্রকাশ করলো যে মে ইউ হ্যাপি। কি এখানে ইউ সেকেন্ড পার্সন, দেখেন সেকেন্ড পার্সন অলওয়েজ সেকেন্ড প্লেসকে ধরে, এখানে কোনো অবজেক্ট নাই। তো অবজেক্ট না থাকার কারণে এখানে কি হবে? অবজেক্ট না থাকার কারণে আমাকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। কি সাবজেক্ট ধরে নিতে হবে? এখানে কোনো অবজেক্ট নাই, এখানে অবজেক্ট না থাকার কারণে আমাকে কি মনে করতে হবে? এই সেইডের পরে একটা কি রয়েছে? ফার্স্ট পার্সন, মনে মনে একটা ফার্স্ট পার্সন মি ধরে নিতে হবে। এই মি ধরে নেওয়ার কারণে আমরা তো সেকেন্ড পার্সন সবসময় সেকেন্ড প্লেস অর্থাৎ মি অনুযায়ী পরিবর্তন হবে। এটা কিন্তু আমরা মনে মনে ধরে নিয়েছি, মনে মনে ধরে দিতে হয় নিয়ম অনুযায়ী। সে কারণে এখানে সাবজেক্ট হিসেবে কি বলবে? আই বলবে। তাহলে কি নিয়ে পাস্ট ফর্ম, এখানে যেহেতু পাস্ট ফর্মে রয়েছে এখানেও পাস্ট ফর্ম হবে আই মাইট বি হ্যাপি। অনেক ইজি, তাই না? তাহলে কি হলো? সেইডের পরিবর্তে উইশ বসলো, যেহেতু আমরা মনের ইচ্ছা প্রকাশ করছি। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। আর এই যেহেতু এখানে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকার কারণে আমাকে ফার্স্ট পার্সন একটা আই ধরে নিতে হয়, সে কারণে এখানে আইটা ধরে নিলাম সাবজেক্ট হিসেবে। যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে, এটাকে প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্মে রূপান্তর করলাম, তারপরে এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করবো। আমরা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? আবেগ বোঝাবে, দুঃখ বোঝাবে, আনন্দ বোঝাবে, প্রফুল্ল কিছু, অর্থাৎ কোনো কিছু সাডেন সারপ্রাইজ বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ন্যারেশন করার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়। কখন বসবে এক্সক্লেমড উইথ জয়? এক্সক্লেমড উইথ জয় বসবে যদি আনন্দ বোঝায়। কি বোঝালে? আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়। সেইটুর পরিবর্তে আমরা কি বসাতে পারবো? এক্সক্লেমড উইথ সরো। কখন বোঝাবে এক্সক্লেমড উইথ সরো? যদি দুঃখ বোঝায়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো। সেইটুর পরিবর্তে আমরা ওন্ডার অথবা সারপ্রাইজ ব্যবহার করতে পারি। সারপ্রাইজ। কখন ওন্ডার অথবা সারপ্রাইজ ব্যবহার করব? যদি কোনো বিস্ময় বোঝায়, বিস্ময় বোঝালে ওন্ডার অথবা সারপ্রাইজ ব্যবহার করতে পারবো। এবং একটা কথা মনে রাখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন পরিবর্তন করবো তখন যদি সেই সেন্টেন্স দ্বারা কিছুই না বোঝায়, আনন্দ বোঝালো না, দুঃখ বোঝালো না, আবার কোনো সারপ্রাইজ বা ওন্ডার বিস্ময় কিছুই বোঝালো না, তখন কী হবে? শুধু এক্সক্লেম দিয়ে আমরা ন্যারেশনটা করতে পারবো। তো এই নিয়মটা পরীক্ষা খুব কম আসে না বললেই চলে, তো আপনাদের জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো আমরা এই নিয়মের এখানে কি বলবে? এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বলবে। এটা রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বলবে? দ্যাট বলবে। তাহলে কি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সেইটুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় আনন্দ বোঝালে, সেইটুর পরিবর্তে এক্সক্লেমড উইথ দুঃখ বোঝালে, এক্সক্লেমড উইথ ওন্ডার বা সারপ্রাইজ বিস্ময় বোঝালে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। He said, sorry, he না, কমন এক্সাম্পল হয়ে যাচ্ছে। Alif said to me, alas, he is dead.
he's dead. তাহলে কি হলো? আলিফ said alas he dead. আলিফ বলল যে আলিফ said to me, আলিফ আমাকে বলল যে alas কি কষ্ট সে মারা গিয়েছে, এমন কিছু একটা। তাহলে এটা কি হবে? said এর পরিবর্তে আমরা কি বসাই? যেহেতু এটা দুঃখ বোঝাচ্ছে, খেয়াল করেন alas দ্বারা কি বোঝায়? দুঃখ বোঝায়। তাহলে কি আলিফ exclaimed with sorrow, কমা ইনভার্টেড কমার পরে তাহলে কি বসাবো? সেইটার পরিবর্তে আমরা exclaimed with sorrow, আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? that. তাহলে he exclaimed with sorrow that, তাহলে কি অংশ দেখেন? হি, তারপরের অংশ এলাসের অংশটা আমরা করে দিয়েছি, এলাসের পরিবর্তে দ্যাট বসাইলাম। এখন দেখেন হি সাবজেক্ট হিসেবে হি রয়েছে, থার্ড, আমরা জানি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, হি থার্ড পারসন, সে কারণে আমরা কোনো পরিবর্তন করলাম না। এখন দেখেন রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, সে কারণে রিপোর্টেড স্পিচটা এই হ্যাশটাকে আমরা পাস্ট ফর্মে করবো। তাহলে কি হবে? হ্যাড, তারপরে এক্সটেনশন ডাইড। তাহলে দেখেন said টুর পরিবর্তে exclaimed with sorrow, কমা ইনভার্টেড কমার পরিবর্তে that, দেন সাবজেক্ট হি, যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হলো না হি, তারপরে টেন্সের পরিবর্তন, দেন ডাইড। এভাবে আমরা যদি কোনো সারপ্রাইজ বোঝাই, যেমন হি said to me how charming the scenery is, সিনারিটা কি সুন্দর, এটা সারপ্রাইজ বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা exclaimed with wonder বা exclaimed with surprise দিয়ে করবো। অথবা আমরা যদি বলি the boys said কি we have won the game, বালকগুলো কি বললো? হ্যাঁ আমরা গেমটি জিতে গেছি। এক্ষেত্রে কি করবো? exclaimed with joy দিয়ে করবো। এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন করে ফেলবো। তো আশা করি ন্যারেশনের ক্লাস বিভিন্ন সেন্টেন্স, 5টা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ক্লাসটি যদি আলিফ ইংলিশ কেয়ারের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।